নমস্কার, আর্ট স্টোরি অ্যান্ড পিপলের পক্ষ থেকে আমরা আজকে চলে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় জনপ্রিয় অভিনেতা চন্দন সেনের বাড়িতে। মানিকবাবুর মেঘ সিনেমাতে প্রধান চরিত্র হিসাবে যখন আপনার কথা এলো, তখন আপনার কি অনুভূতিটা হলো সেটা যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নেন। খুবই অবাক হয়েছিলাম, খুবই। কারণ এরকম একটা সিনেমা তো আমি আমার এই সামান্য যে কর্মজীবন, খুবই সামান্য 40 বছর, এই কর্মজীবনের মধ্যে কখনো এরকম গল্পও শুনিনি, কখনো এরকম স্ক্রিপ্টও শুনিনি। সেখানে এটা 23 বছর বয়সে লিখে ফেলেছে এবং 26 বছরের ছেলে আমাকে চ্যালেঞ্জ করছে স্ক্রিপ্টটা শুনিয়ে যে আপনি পারবেন। এটা আমার প্রথম অনুভূতি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা আনন্দ হয়েছিল যে দীর্ঘদিন ধরে আমরা যেটা অভিনয়ের ক্ষেত্রে প্র্যাকটিস করি, শেখার ক্ষেত্রে আর কি প্র্যাকটিস করি, যে অনুচ্চারিত সংলাপ সেটা দর্শককে দেখানো এবং শোনানো, এটা অভিনেতার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা। কি করে অনুচ্চারিত সংলাপ শোনানোও যায়, দেখানোও যায়। উচ্চারিত সংলাপে তো অনেক রকমের সুবিধা আছে, কিন্তু মূলত আপনি যদি আজকে 2 ঘন্টার কোনো সিনেমায় 1.5 ঘন্টাও কথা বলেন, তাহলে আধ ঘন্টাটা কিন্তু অনুচ্চারিত সংলাপ। তার কারণ অন্য লোক কথা বলবে, অভিনেতা হিসেবে আপনাকে শুনতে হবে সেটা, কিন্তু সেই সময় তো সংলাপ আছে। তো সুতরাং সেই সংলাপকে কী করে দর্শকের কাছে পৌঁছে দিতে হয়, সেটার একটা লম্বা শিক্ষা পদ্ধতি দরকার লাগে। ঠিক যেমন উচ্চারিত সংলাপ বলারও লম্বা শিক্ষণ পদ্ধতি দরকার লাগে, তার থেকে লম্বা পদ্ধতি লাগে হচ্ছে কী করে অনুচ্চারিত সংলাপ পৌঁছে দিতে হয়। তা সেইটার একটা আনন্দ হয়েছিল যে আমি একটা সুযোগ পাওয়া গেছে এবং আমাকে সেই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে। আমরা জানি একটা সময়, মানে বেশ কিছুটা সময় আপনার হাতে সেরকম কোনো কাজ ছিল না, বা হয়তো কাজ দেওয়া হচ্ছিল না। তো সেই জায়গাটা পেরিয়ে যখন আপনি মানিকবাবুর মেঘের মতো একটি চলচ্চিত্রের প্রধান ভূমিকাতে এত অসাধারণ একটা অভিনয় আমাদের উপহার দিলেন, এই যে যাত্রাটা, এটা কীরকম ছিল, এটা একটু জানার খুব ইচ্ছা হচ্ছে আমাদের। হ্যাঁ, 2011 থেকে 2013 পর্যন্ত আমার প্রায় কোনো কাজ ছিল না। আমার সঙ্গে কেউ কথাও বলতো না, দেখা হলে দূর থেকে চলে যেত। তারপর কিছু কাজকর্ম আবার পেতে শুরু করি, তারপর থেকে নর্মালি পুরো ব্যাপারটা চলছে। মানিকবাবুর মেঘ আমার জীবনে খুব হঠাৎ করে আসা একটা ঘটনা। অন্য মানুষের কাছে, অন্য মানুষকে ওনারা ভাবতে পারতেন, ভাবছিলেনও। হঠাৎ করেই মাফ করবেন, নির্দেশকের আমার কথাই মনে হয় এবং প্রযোজকদ্বয় সেটা মেনে নেয়। অনেক দিন পর হলে গিয়ে একটা সাদা কালো সিনেমা দেখলাম, রঙিন ছবির জগৎ এখন। সেখানে দাঁড়িয়ে বাস্তবের সাদা কালো যে গল্পটা, মানিকবাবুর জীবনের যে কাহিনীটা যেটা তুলে ধরা হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে সেই মানিকবাবুদের, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে কালচার, তাদের যে সংস্কৃতি, সেটার সঙ্গে আপনি আপনার নিজের অর্থনৈতিক সাংস্কৃতিক জীবনকে কি কোনোভাবে মেলাতে বা মেশাতে পেরেছেন? মানে ব্যক্তি চন্দন সেন কি পেরেছে? এই যে চরিত্রটি, মানিকবাবু চরিত্রটি, এটি একেবারেই নিম্ন মধ্যবিত্তের শেষ তলানি অংশ। আমি এতটা নিচে কোনো অবস্থাতে ছিলাম না।
আমি নিম্ন মধ্যবিত্তের একটা মধ্যবর্তী পর্যায়ে থেকেছি। এখন নিম্ন মধ্যবিত্তের মানে আর মধ্যবিত্তের বর্ডারে দাঁড়িয়ে আছি। তো ফলত কিন্তু আমি এই মানুষগুলো সঙ্গে আমি পরিচিত, আমার শৈশবে পরিচয় ছিল এইরকম মানুষের সাথে। এখনো একজন দুজন আছেন যারা এই রকমের মানুষ। তো ফলত আমি এদের সাথে যে যোগাযোগটা আমার তৈরি হয় সেটা কিন্তু হচ্ছে ওই প্রকৃতি ভালোবাসা এবং নিজের মতন বাঁচতে চাওয়া, এই দুটো সংযোগ স্থাপন করে, তার বাইরে খুব অন্য কিছু নয়। 2 সপ্তাহ ধরে নন্দনে কিন্তু হাউসফুল মানিকবাবুর মেঘ, এবং শুধু নন্দনে নয়, মাল্টিপ্লেক্সগুলোর কিন্তু একদিনের পর দিন হাউসফুল চলছে। তো দর্শকরা প্রশংসা করছে এই যে পুরো বিষয়টাই আলাদা ধরনের এই সিনেমাটা করে এই এত মানুষের প্রশংসা পেয়ে এবং একের পর এক প্রত্যেক সপ্তাহ হাউসফুল যাচ্ছে, পুরো বিষয়টা আপনার কীরকম লাগছে? ব্যক্তি চন্দন সেন বিষয়টাতে কতটা আপ্লুত সেটা একটু আমাদের সাথে ভাগ করে নিন। একটা দিক থেকে খুবই আনন্দের, তার কারণ এই যে দুজন প্রযোজক বৌধায়ন এবং মোনালিসা মুখার্জি, এই 23 বছরের একটা ছেলে যখন এরকম একটা লেখা নিয়ে তাদের কাছে গিয়েছিল, তারা যে এ ধরনের একটা ছবিতে লগ্নি করতে, তারপর ছবিটাকে নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ানো, কিন্তু এই যে লগ্নি করতেই যে রাজি হয়েছিলেন, ছবিটা বানাতে যে রাজি হয়েছিলেন, এবং তৎপরবর্তী ক্ষেত্রে আমাদের সকলের ইনভলভমেন্ট, এর একটা তো মানে এইটা খুব গতানুগতিক ছবি নয়। তো সেই গতানুগতিকতার বাইরের একটা ছবি, সেই ছবি মানুষ দেখছেন হল ভরিয়ে, এটা যেমন খুব আনন্দের জায়গা, আমার ক্ষেত্রে সেটা কিন্তু তেমনি একটা ভয়ের জায়গাও। ভয়ের জায়গা এই কারণের জন্য যে আমাকে এতদিন পর্যন্ত যে কজন আমাকে পছন্দ করেন তারা একরকমভাবে দেখতেন, এরপরে কিন্তু আরও বেশি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবেন। যে তার কারণ হচ্ছে দেখি তো এখনও পারে কি না, নাকি এটা একটা ফ্লুক করে ফেলেছিল হঠাৎ। তো সেটা একটা ভয়ের বড় কারণ। ফলত এখন যতটা আমি আগে মনোযোগ দিতাম তার থেকে এখন বেশি মনোযোগ দিতে হবে, যার কারণ হ্যাঁ, এটা আমি বহু জায়গায় বলেছি, বহু জায়গায় ছেপেও বেরিয়েছে, এমনিতেও আছে যে এটা আমাকে খুব অল্প বয়সে সৌমিত্র চট্টোপাধ্যায় একবার একদম মনে করিয়ে দিয়েছিলেন, চন্দন, কোনো রকম স্বীকৃতি মানে কিন্তু একটা ওয়ার্নিং, এই অবধি ঠিক আছে, এর পরেরটা নিয়ে তোমার কাছ থেকে কিন্তু আরও বেটার চাওয়া হচ্ছে। এটা আমি কখনো ভুলিনি। আর খেলাধুলোর জগতে থাকার একটা সময় থাকার সুবাদে আরও একটা বিষয় নিয়ে আমার সুবিধা হয়েছে, যেটা আজকালকার বাচ্চাদের ক্ষেত্রে আমি ভীষণ মনে করি যে খুব মুশকিল, সেটা হচ্ছে হারতে শেখা। আজকালকার বাচ্চারা হারতে শেখে না, খেলাধুলোর মাঠে যায় না বলে। কারণ হারলে জেতার যেমন একটা স্পৃহা তৈরি হয়, তেমনি নিজের ভুলগুলো সম্পর্কেও জানা যায়। ফলত খেলাধুলোর একটা সবচেয়ে বড় আমি মনে করি কন্ট্রিবিউশন টু আ হিউম্যান সাইকি বা হিউম্যান বিইং, যে নিজের দুর্বলতাগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়, যেটা খেলাধুলো না করলেও যে কোনো পেশায় যদি এই শিক্ষাটা থাকে তবে একটা কোথাও ভবিষ্যতে এগোবার আমার নিজের মনে হয় রাস্তা তৈরি হয়, আদারওয়াইজ রাস্তা তৈরি হয় না। আত্মসমালোচনা ব্যাপারটা কিন্তু
ওই আমার সবটা খারাপ বা আমার এইগুলো ঠিক আছে কিন্তু এইগুলো একটু ঠিক করতে হবে, এরম নয়। এইটায় গন্ডগোল আছে। কেন আছে? কোন জায়গাটা ঠিক করলে এইটায় গন্ডগোলটা মিটবে? দেখুন, অভিনয়ের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দিস ইজ আনএন্ডিং ডোর্স। আমাদের একটা ট্রায়াঙ্গেল মিট করতে হয়, দেখানো, শোনানো, বিশ্বাসযোগ্যতা। এই তিনটে কোনোদিন এক জায়গায় আসে না। 40 বছর অভিনয় করলে একদিন আপনার মাথায় হয়তো টিং করে বেজে উঠবে যে এই তিনটে ট্রায়াঙ্গেল মিট একদম ঠিক ঠিক হয়েছে, চরিত্রানুযায়ী, আপনার অনুযায়ী নয়, চরিত্রানুযায়ী। এই ট্রায়াঙ্গেল অর্থাৎ দেখানোটাও আজকে ঠিক হয়েছে, শোনানোটাও ঠিক হয়েছে এবং বিশ্বাসযোগ্য তাও ঠিক হয়েছে। এই ঠিক হওয়াটা কিন্তু 80, 100 নয়। হ্যাঁ, এটা প্রতিদিন আপনি একটা করে নতুন ভুল করবেন, আবার একটা দরজা খুলবে, আবার একটা ঠিক করবেন, আবার সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন নিয়ে এসে হাজির হবে। এটা ঠিক হলো, তাহলে ওইটা কি ভুল ছিল? তাহলে ওই ভুলটা ঠিক করো। তো সুতরাং অভিনয়ের ক্ষেত্র বলে শুধু নয়, আমি মনে করি যে কোনো পেশার ক্ষেত্রে যদি এই শিক্ষাটা থাকে তাহলে আমার মতে ছাত্রাবস্থাটা ভালো কাটে। আমার ছাত্রাবস্থাতে আমি মনে করি এখনো জাস্ট ক্লাস 10টা পাশ করেছি, বহু দূর আমার গ্র্যাজুয়েশন হতে বা পোস্ট গ্র্যাজুয়েট হতে বহু দূর। তো কিন্তু আমাদের এই শিক্ষাটা রয়ে গেছে যে এই ভুলটা করছো, আগে বোঝো, কেন ভুল করছো সেটাও বোঝো, বুঝে ঠিকটা করার জন্য পরবর্তী পদক্ষেপ। এবং কোনো দিন এক্সপেক্ট করো না যে 100-এ 100 হবে। খুব বড় জোর 80 হতে পারে, তার একটা বড় কারণ আর কিচ্ছু না, সেটা হচ্ছে সময়, প্রতিদিন সময় পাল্টাচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু মুহূর্ত পাল্টে যাচ্ছে, কিছু কিছু মানে পাল্টে যাচ্ছে, কিছু কিছু অভিজ্ঞতা পাল্টে যাচ্ছে। ফলত উদাহরণস্বরূপ সিরাজউদ্দৌলা নাটকটায় সিরাজউদ্দৌলা করেছিলেন 1960 সালে যে ভদ্রলোক, তার সময়ের যে বাস্তবতাটা ছিল, আজকে যিনি অভিনয় করতে যাবেন তার সময়ের বাস্তবতাটা সম্পূর্ণ পাল্টে গেছে। সুতরাং যতি চিহ্নগুলো পাল্টে গেছে, পাল্টে যাবে। আর যতি চিহ্ন যদি এই দাড়িটা হওয়ার কথা ছিল এই কথাটার পরে, সেটা না হয়ে ওখানে একটা কমা হলো এবং বাক্যটা আরও লম্বা হতে আরম্ভ করলো, এটা হয়ে যায়। ফলত আবেগগুলো পাল্টে গেছে। এখন এই তথাকথিত বানিয়া যুগে, এই গ্লোবালাইজেশনের বানিয়া যুগে মানুষ ভীষণভাবে কনফিউজড, গোলানো একটা অবস্থায় আছে, গুলিয়ে দেওয়া যেতে পেরেছে, এইটা ঠিক এইটা ভুল, কোনটা ঠিক কোনটা ভুল। পরমুহূর্তে আর একটা তথ্য আসছে তার কাছে, না 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 ওটা ঠিক নয়, এটা ঠিক। মানে আমাদের যেটা সমস্যা আর কি, এমনকি অভিনয়ের ক্ষেত্রেও সমস্যা, সেটা হচ্ছে যে এত বেশি তথ্য আসছে, তত্ত্বটা প্রতিষ্ঠিত হতে অনেক সময় চলে যাচ্ছে। আর তত্ত্বের ভিত্তিটাও পাল্টে পাল্টে যাচ্ছে প্রযুক্তিগত কারণে। যে তত্ত্বটা 1970 সালে ঠিক মনে হয়েছিল, তার প্রয়োগ, তার ব্যর্থতা যাই হোক না কেন, ঠিক মনে হয়েছিল, সেটা কোনো অবস্থাতে 90-তে টিকবে না, কোনো অবস্থাতেই 2000-এ টিকবে না এবং 24-এ তো টিকবে নাই। আমরা খুব বড় জোর হলে 70-এর থেকে একটা শিক্ষা নিতে পারি,
কিন্তু সেই তত্ত্বের প্রয়োগ ঘটাতে গেলে, পুনঃপ্রয়োগ ঘটাতে গেলে বিরাট ভুল করব। কারণ যেখানে প্রযুক্তিগত ক্ষেত্রে প্রতিদিন পাল্টে যাচ্ছে, 24 ঘন্টায় পাল্টে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের রিভিউটা 24 ঘন্টাতেই করতে হবে। অভিনয়ের ক্ষেত্রেও তাই। আচ্ছা, যখন রাশিয়াতে আপনাকে মনোনীত করা হলো যে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতা হিসাবে এই মানিকবাবুর মেঘ সিনেমাটির জন্য, দ্য ম্যান অ্যান্ড দ্য ক্লাউড, তো সেখানে আপনার মানে নিঃসন্দেহে ভীষণই ভালো লেগেছে। সেই ভালো লাগা, সব ভালো লাগা তো শব্দ দিয়ে প্রকাশও করা যায় না। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অভিনেতা চন্দন সেন তার এই অসাধারণ অসামান্য এই প্রাপ্তিটাকে ব্যক্তি মানিকবাবুর সাথে কিভাবে ভাগ করে নিয়েছেন? মানিকবাবুকে দেখে চন্দন সেনকে দিয়েছে, চন্দন সেনকে দেখে তো মানিকবাবুকে দেয়নি। সুতরাং এখানে ভাগ করার বিষয় যদি আদৌ থেকে থাকে তাহলে সেটা মানিকবাবুরই প্রাপ্য। চন্দন সেন ঠিক আছে, কিন্তু মানিকবাবুকে দেখে চন্দন সেনকে দিয়েছে। চন্দন সেনকে তো চেনেই না। আচ্ছা, দর্শকদের প্রতি তো আপনার একটা কোনো বার্তা আছে নিশ্চয়ই, মানে দর্শকরা এই যে আপনার অভিনয় দেখে এত আপ্লুত এবং নানান ধরনের শুভেচ্ছা বার্তা আপনাকে অনেকে পাঠিয়েছেন, বা যারা আপনার সাথে কানেক্ট হতে পারেনি তারাও নিজেদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ছবিটার এবং আপনার নিঃসন্দেহে আপনার অভিনয়ের ভীষণ দারুণ প্রশংসা করেছেন, ইমোশনাল হয়েছেন তারা হলে থেকে। তো দর্শকদের প্রতিও আপনার নিশ্চয়ই কিছু বার্তা আছে, সেটা একটু আমরা জানতে চাইব। আমার একটাই বার্তা আছে, তাদের কাছে অশেষ ধন্যবাদ। বেশি বেশি করে, আরও একটু বেশি বেশি করে আপনাদের ফেসবুক, টুইটার ইত্যাদি ইত্যাদিতে লিখুন, যাতে ছবিটার আরও বেশি বেশি করে লোক দেখতে আসতে পারে, এবং ভবিষ্যতে বাংলা সিনেমা তার পাশে দাঁড়ানো বলতে শুধুই টিকিট কেটে বা লাইক করে নয়, মানে সত্যি সত্যি মুখর হন, দাবি জানান এরম ছবি চাই। তবে ডিরেক্টররা, আমাদের ডিরেক্টররা আরও বেশি বেশি করে বুঝতে পারবেন আপনাদের কথা। কারণ এখন তো একটা সরাসরি যোগাযোগ স্থাপনের ব্যবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা ছবিরই একটা করে হ্যাশট্যাগ দেওয়া ফেসবুক পেজ থাকে, সেখানে লিখুন আপনাদের দাবিগুলো। তাতে এই তথাকথিত ডেটা, এই ডেটা কালেকশানই তো হচ্ছে, এবং এই ডেটা কালেকশানের একটা ভয়াবহ ফলও হচ্ছে। এই ডেটা কালেকশানের ভয়াবহ ফল হচ্ছে যে ইনস্টাগ্রামে বা ফেসবুকে কত ফলোয়ার আছে এই দেখে কাস্টিং হচ্ছে, বা রিলসে কত ফলোয়ার আছে তাই দেখে কাস্টিং হচ্ছে। সেটা আরেকটা ওই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বলে ছোটোবেলায় লিখতে হতো, এখনও লিখে যেতে হচ্ছে আর কি। সেটা তো সেটাও হচ্ছে। তো আমার বাংলা যারা আমাদের আশীর্বাদ জানিয়েছেন, আমাদের ছবিকে পছন্দ করেছেন, তাদের আরেকবার বলছি, আপনারা বেশি বেশি করে মানুষের কাছে এই ছবিটা সম্পর্কে জানান, যাতে আরও মানুষ দেখতে আসতে পারে। এরপর আর কি কি প্রজেক্টে আমরা আপনাকে দেখতে পাবো, এটা কি বলা যাবে? আমি আমার একটা সিনেমা অনেক দিন ধরেই শুটিং চলছে, মানে ওরা এই নিয়ে 3 নম্বর প্রযোজক পাল্টে গেল। সে এক ভয়াবহ ফিউচারিস্টিক ফিল্ম, ভবিষ্যতের খোঁজে বলে। সে অ্যান্ড্রোমেডায় পৌঁছে গেছে আর কি তারা গল্প নিয়ে। মানে আজ থেকে কয়েক কোটি বছর পরের এক মহাকাশে পৌঁছে গেছে সে ছবি। যাই হোক, আলো তো সেটা একটা আছে। একটা সিনেমা আছে সেফটি পিন বলে একটা সিনেমা। আর মানসী সিনহার পরের যে একটা ছবি, সেই সিনেমাটাতে আমার অভিনয়ের সুযোগ আছে। এমনিতে কিন্তু 1.25 মাস কাজ নেই, এটা ঘটে। আমাদের একটা থিয়েটারের দল আছে নাট্য আনন্দ, আমি সেখানে
ডিরেকশন দায়িত্ব পাই, অভিনয়ের দায়িত্ব পাই, এবং আপাতত সভাপতি আছি, কাল হয়তো নাও থাকতে পারি। তার আগামী দিনের কি প্রজেক্ট আছে? শান্তিলাল মুখার্জি একটা নাটক করছেন, এরপরে ঋতব্রত মুখার্জি ওরই ছেলের একটি নাটক করার কথা আছে, এবং আমারও একটা ইচ্ছে আছে নাটক করার। কিন্তু আমার এখন একমাত্র রাজনীতি পরিবেশ, কারণ সেই সূত্রেই শ্রেণী সংগ্রাম থেকে শুরু করে শ্রেণী সংঘর্ষ, এমনকি সশস্ত্র সংগ্রাম পর্যন্ত যাওয়া যায়। তো আমার এখন নাটক বলুন, ফিচার ফিল্ম বলুন, যাই বলুন, আমার মনে হয় যে এখন লোকজনের যতই বোরিং শুনতে লাগুক বা তাদের যতই বিরক্তিকর লাগুক, আমার মনে হয় আর কোনো সাবজেক্টে এখন আর সিনেমা হওয়ার দরকার নেই, কবিতা লেখার দরকার নেই, ছবি আঁকার দরকার নেই। এখন শুধুই প্রকৃতি এবং আমাদের সহপ্রাণী, সবচেয়ে যারা সাংঘাতিক একটা অবস্থায় আছে, আমরা 6th এক্সটেনশনের মাঝপথে দাঁড়িয়ে আছি। আমাদের প্রেম সেটাও নির্ভর করে আছে কিন্তু প্রকৃতির ওপর। আমাদের বেঁচে থাকা সেটাও নির্ভর করে আছে প্রকৃতির ওপর। তো সুতরাং প্রকৃতি ছাড়া এই মুহূর্তে আমার মাথায় আর কিছু নেই। এবার কিন্তু একটু অন্য ধরনের প্রশ্ন করছি, সেটা হলো বর্তমান সময়ে বাঙালির শিল্প চর্চাটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বর্তমানটা তো একরকম। আমি মনে করি যে যে কোনো সমাজ ব্যবস্থাতেই কী ধরনের রাজনৈতিক বাতাবরণ রয়েছে এবং সাংস্কৃতিক আধিপত্য কাদের, যারা মালিক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের সাংস্কৃতিক আধিপত্য রয়েছে, নাকি মালিক শ্রেণীর আধিপত্য রয়েছে, সাংস্কৃতিক আধিপত্য রয়েছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আপনার পশ্চিমবাংলার সাংস্কৃতিক উত্তরাধিকার বলুন, যাই বলুন, সেটা হচ্ছে 18-19 শতক। রবীন্দ্রনাথ থেকে শুরু করে, মানে রামমোহন থেকে শুরু করে আজকের জয় গোস্বামী পর্যন্ত, গিরিশ ঘোষ থেকে শুরু করে ব্রাত্য বসু পর্যন্ত, এই সাংস্কৃতিক উত্তরাধিকার আপনার আছে। কিন্তু যদি আপনার রাজনৈতিক বাতাবরণটা হয় হচ্ছে উত্তরপ্রদেশের মতো এবং তার সাংস্কৃতিক আধিপত্যটাও হয় হচ্ছে উত্তরপ্রদেশীয় সাংস্কৃতিক আধিপত্য, তাহলে যেটা ঘটবে সেরকম একটা অবস্থায় আছে এই মুহূর্তে বাঙালি। এবং শ্রেণীভিত্তিক একটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। শ্রেণীভিত্তিক অবস্থা বলতে খুব সহজ করে বলছি যে আজকে যেহেতু ডেটাটা অনেকটাই ফ্রি, ফলত বিশ্বের যাবতীয় ভালো যা যা সেটাও যেমন হাতের কাছে পাচ্ছে, তেমনি বিশ্বের যাবতীয় খারাপগুলো সেটাও হাতের কাছে পাচ্ছে। কিন্তু রাজনৈতিক বাতাবরণ এবং সাংস্কৃতিক আধিপত্য এই দুটোর উপর নির্ভর করছে তারা কোনটাকে বেছে নেবে। অবধারিতভাবে কীর্তনের বদলে ডিজেকে বাজছে, যাত্রার বদলে মন্দাকিনী ডান্সকে বাজছে, এবং এটা যাতে বাছে তার জন্য একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করা হচ্ছে, যাতে এ ধরনের বিষয় আশয়গুলোর মধ্যে মোদ্দা কথা হচ্ছে যুক্তি, বিজ্ঞান এবং প্রতিরোধ, এই তিনটি বিষয় থেকে
আপ্রাণভাবে মস্তিষ্ককে সরিয়ে দেওয়ার যে এক চূড়ান্ত বড় ষড়যন্ত্র আমাদের শাসককুল, বিশেষ করে কেন্দ্রীয় এবং রাজ্য তো আছেই, আবার এই শাসককুলের তাদের নিজেদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক বোধ সেটা তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেই, সেটা চলছে বাংলায়। এখন জয়পুরে গেলে দেখতে পাই যে ওখানকার ছেলেমেয়েরা অনেক বেশি সাংস্কৃতিক কথাবার্তা বলছে আমাদের ওই একাডেমির সামনে ভিড় হয়ে থাকা সব বাইকের দলের থেকে। ওদিকে গেলে দেখতে পাবেন একাডেমির সামনে আপনি যাবেন, গিয়ে দেখবেন বাইকগুলোতে ভিড় করে সমস্ত ছেলেমেয়েরা বসে আছে, কিন্তু আমি পাশে দাঁড়িয়ে শুধু তাদের আলোচনাটা শুনবেন। আমি জয়পুরে গিয়ে কিন্তু ঠিক উল্টো দেখে অবাক হয়ে গেছি, আমি দিল্লিতে গিয়ে উল্টো দেখে অবাক হয়ে গেছি, বম্বেতে গিয়ে উল্টো দেখে অবাক হয়ে গেছি, যে তারা যে সমস্ত সাংস্কৃতিক আলোচনা করছে একটা সময় বাঙালি করত। 90 সাল অবধিও করত। 1977 সাল থেকে বাংলা থিয়েটারে আপনার অভিনয় পর্বের যাত্রা শুরু। সেখান থেকে আজকে 2024-এ মানিকবাবুর মেঘ নিঃসন্দেহে একটা বিরাট বড় জার্নি। এই সময়কালটা ঠিক কেমন? মানে নিঃসন্দেহে এখানে অনেক ঘাত প্রতিঘাত ছিল, সেই ঘাত প্রতিঘাতের মধ্যে কতটা পথ আপনি খরস্রোতা নদী পেয়েছেন বা কতটা সমভূমি পেয়েছেন, এইটা যদি কিছুটা আমাদেরকে আভাস দেন। খুব স্বাভাবিকভাবেই গোড়াটা ভালো ছিল না। আমরা যখন শুরু করেছি তখন সিঙ্গেল চ্যানেল, তখন দুরকমভাবে লোকজন মনে করতো রোজগার করবে। একটা হচ্ছে শ্যামবাজারের বোর্ড থিয়েটারে গিয়ে, আর একটা হচ্ছে সিনেমা। আর একটা বিষয় মধ্যিখানে 84 সালের পর থেকে এলো, কিন্তু মোটামুটি 87 পর্যন্ত ওই একটা সিরিয়াল হবে এরকম একটা জায়গায় আস্তে আস্তে 87 সাল হয়ে গেল, এবং সেই ফরমেশনটা 90 সালে গিয়ে পাকাপাকিভাবে ফরমেশনটা পেল। ফলত তখন ওই একটি মাত্র যেহেতু মানে জায়গা ছিল, এই মাল্টিপল চ্যানেল আসেনি, ফলত তখন খুব বাজবিছারের ব্যাপার ছিল। আমি দুর্ঘটনার বশত আমি এসে পড়ি, তার কারণ হচ্ছে রমাপ্রসাদ বণিকের শালার একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল। আগের রাত্রিরে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়, রমাদা আমাকে বলেন যে তুই এই চরিত্রটাতে অভিনয় করবি। সেই আমার শুরু হয়। তারপর একটা দীর্ঘ সময় পেরোয়, এর মাঝখানে অনেক রকমের ঘটনা ঘটেছে। মানে আমি বলেছি, অনেক জায়গায় বলেছি, মানে নানা রকম অপমান হয়েছে। সেটাই তখন দস্তুর ছিল আর কি, আমাদের মতো দেখতে লোকেদের তখন সেটাই দস্তুর ছিল। হ্যাঁ, মানে আপনি হাসছেন, মানে আমি বলছি যে অনামিকা সাহাকে 3 দিন ধরে ঢুকতে দেওয়া হয়নি। মানে তখন এই চামড়ার রং অ্যাকসেপ্টেড হতো না কোথাও। ফলত আর অনামিকা সাহা তো তবু খানিকটা মহিলা, এবং তৎকালীন সময় অনামিকার দিকে দিব্য দেখতে ছিল, কিন্তু আমি তো ছেড়ে দিন, আরও খারাপ অবস্থা। তো ফলত আমাদের মতো দেখতে লোকেদের তখন খুব একটা জায়গা ছিল না। কিন্তু তারপর যখন মাল্টি চ্যানেল আসতে আরম্ভ করে, তখন আস্তে আস্তে কিছু কিছু কাজকর্ম পেতে আরম্ভ করি, এবং চলতে থাকে বিভিন্ন সময় বিভিন্ন দশকে এক এক রকমভাবে পুরো ঘটনাটা ঘটেছে। এখন তবে যেটা ছিল না সেটা হচ্ছে এই প্রযোজকদের হাত থেকে
মানে এখন আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো প্রযোজক নেই, তারা সবাই ভেন্ডার, কারণ চ্যানেল হচ্ছে প্রযোজক। আগে যেহেতু চ্যানেলগুলো কমিশনড প্রোগ্রাম দিত, তাতে প্রযোজক থাকতেন যিনি, তিনি তার নিজের পয়সা, অর্থাৎ কিনা তিনি কিন্তু ওই প্রোডাক্টটাকে ওন করতেন। হ্যাঁ, হ্যাঁ, ওন করতেন। কিন্তু এখন কিন্তু চ্যানেল ছাড়া এই যে যত কোম্পানি কাজ করে দিচ্ছে চ্যানেলের হয়ে, এরা তো ভেন্ডার। এদের স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নেই, এরা এই চ্যানেলগুলোর জন্য বানিয়ে দিচ্ছে। তো ফলত এরা তো কেউ প্রযোজক নয়, প্রযোজক তো হচ্ছে চ্যানেল। এই আমাদের ইন্ডাস্ট্রিতেই, মানে আমার খুব সহজ হয় বোঝাতে, মার্ক্সবাদের উদ্বৃত্ত মূল্য, শ্রম চুরি, এই দুটো বোঝাতে খুব সহজ হয় এখান থেকে। হ্যাঁ, যে ধরে নিন একটা আপনার যে সফটওয়্যারটা যেটা বাজবে আর কি এই টেলিভিশনে, সেটা 22 মিনিটে, কিন্তু সেটা শুটিং হয় কিন্তু 25 মিনিট, কোনো দিন 30 মিনিট, কোথাও 26 মিনিট। এটা কিন্তু বাধ্যবাধকতা। এটা কোনো দিন 22, কোনো দিন 20 মিনিট। এটা এক আকাশের নিচে বলে একটা সিরিয়ালে হয়েছিল, তারপরে কোনো সিরিয়ালে হয়নি। কিন্তু তিনিও করেছিলেন একটা অন্য উদ্দেশ্য থেকে, কোয়ালিটি উইল প্রিসিড দ্য কোয়ান্টিটি, এবং তাই ঘটেছিল। মানে এক আকাশের নিচে একটা সময় মানে বাঙালি খাওয়া দাওয়া ভুলে ওই সিরিয়ালটা দেখত। তো এবার দেখুন, এই যে 22 মিনিটের পর 1 সেকেন্ডও, এটাতে কিন্তু আমরা কেউ পয়সা পেলাম না। অভিনেতা থেকে শুরু করে প্রোডাকশন বয় পর্যন্ত আমরা কিন্তু 1 পয়সাও পেলাম না। আমরা কিন্তু শ্রম দিয়েছি, অর্থাৎ এই যে 3 মিনিটের শ্রম, এইটা কিন্তু ভেন্ডার চুরি করলেন আমাদের থেকে। এবং এই রকম করতে করতে আপনি বুঝতে পারছেন যে একটা সময় আসবে যখন 250 মিনিট, 300 মিনিট ওর হাতে থেকে যাবে, এবং যেখানে 1 পয়সা ইনভেস্টমেন্ট নেই, পুরোটাই মুনাফা। এই মুনাফা তৈরি হলো, কারণ উদ্বৃত্ত তৈরি করেছিলেন উনি, সেখান থেকে মুনাফা। আর আমাদের থেকে শ্রম চুরিটা করলেন উনি, এই 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট করে। সরি, বলুন। আচ্ছা, আমরা জানি যে উৎপল দত্ত এবং রমাপ্রসাদ বণিকের আপনি ছাত্র, তো সেই শিক্ষকদের কাছ থেকে আপনি তাদের থেকে ঠিক কি কি বিষয়গুলোকে একান্তভাবে আপন করে নিয়েছেন, বা তাদের থেকে কি কি পেয়েছেন, সেটা আমরা একটু জানতে চাইব। উৎপল দত্ত হচ্ছেন আমার জানগুরু। মানে সমগ্র সাংস্কৃতিক চেতনা তৈরি হওয়ার যে ভাবনা, সেটা উত্তরাধিকার সূত্রে আমাদের হাতে দিয়ে গেছেন। এবার কে কতটা গ্রহণ করতে পারছি এবং প্রয়োগ করতে পারছি, সেটা তো আমাদের কর্মফল আর কি। আমাদের কর্মফলেই বোঝা যাবে যে আমরা যে কাজটা করব, সেই ফল দেখেই বোঝা যাবে। রমাপ্রসাদ বণিক আমাদের উনি আগেকার দিনে ছিল না যে আর্টিজান, হাতে ধরে ধরে দেখিয়ে দেওয়া হতো যে নির্মাণের ক্ষেত্রে, শরীরটা তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ কিনা যদি এভাবে বলেন যে আচার্য উৎপল দত্ত আমাদের মগজটা তৈরি করেছেন, আর শরীরটা তৈরি করেছেন রমাপ্রসাদ বণিক। মগজ আর হাতের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেলে তো গেল, মানে সেটা আর কিছুই থাকে না। এই যে সংযোগটা, হাত এবং মগজের যোগাযোগ, এইটা আমাদের মাস্টারমশাইরা খুব ভালো করে আমাদের বুঝিয়ে গিয়েছিল। এই দুটো বিচ্ছিন্ন হয়ে গেলেই সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আগে আমরা যাত্রার কথা শুনতাম,
বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে যাত্রা গ্রামকে সাংস্কৃতিকভাবে শক্তিশালী করত। তো আপনি থিয়েটার কর্মী হিসাবে আজকের বর্তমান যুগে যাত্রার প্রাসঙ্গিকতা কেমন মনে করছেন? আমি থিয়েটার কর্মীর বদলে থিয়েটার শিল্পী শুনলে বা নাট্যশিল্পী শুনলে খুশি হব। কর্মীটা খুব একটা আমার পছন্দ হয় না। যাই হোক, যাত্রা কিন্তু আজকের তারিখে অনেক বেশি অ্যাডভান্সড একটা সিচুয়েশনে পৌঁছে গেছে। যাত্রা এখন শব্দকে যেভাবে ব্যবহার করছে, অর্থাৎ মাইক্রোফোনকে নাবিয়ে রিভার্বকে ব্যবহার করে ইত্যাদি ইত্যাদিকে করে, এবং বিষয়বস্তুর ক্ষেত্রেও যেখানে যেখানে যাত্রা যতটা সাহসী হতে পারছেন, অর্থাৎ কিনা আমি বলতে চাইছি যাত্রাকে তো গ্রাম নিয়ে চলতে হয়। বাংলাদেশে মানে পশ্চিমবাংলায় পঞ্চায়েত যার বাংলা তার কথাটা চালু আছে। যে তৃণমূল সরকারের মানে মানে দুর্নীতিটাই নীতি, এবং সংস্কৃতি মানে হচ্ছে উত্তরপ্রদেশীয় সংস্কৃতি, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু সাহসী প্রতিস্পর্ধী ভাবনা নিয়ে যাত্রা চলছে। শহরে এখনো বামফ্রন্টের তৈরি করে দেওয়া যে উৎসব এবং বিনোদিনী মঞ্চ, সেখানে যাত্রা হয়, প্রত্যেক মেলা হয় আর কি। এবং এই ডিজে এবং মন্দাকিনী সংস্কৃত ডান্সের বিপরীতে দাঁড়িয়ে যুদ্ধ করে চলেছে কিন্তু যাত্রা। বরং সেই তুলনায় গ্রামাঞ্চলে আমাদের যে অসংখ্য নাটকের দল, তারাও লড়ে যাচ্ছেন, তাদের মতো করে লড়ে যাচ্ছেন। কিন্তু আগের লড়াটা একটু সুবিধাজনক ছিল, কারণ যে টাকাটা তখন এই সমস্ত মেলার মানে নাট্য মেলার সূত্রে ব্যবহৃত হতো, সেটাই এখন ভোট কেনার সূত্রে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্লাবে। তো ফলত তখন অনেক বেশি গ্রামাঞ্চলে, কিন্তু গ্রাম কিন্তু আজকের তারিখেও কীর্তন, লোটো, গম্ভীরা এগুলোতেই থেকে গেছে আজ। এটা একটা খুব মানে এই ডিজে সংস্কৃতি এবং মন্দাকিনী ডান্সের সংস্কৃতির বাইরেও এটা একটা খুব বড় সুখবর। মানে যারা জানেন না তারা গেলেই একটু বুঝতে পারবেন যে এক একটা কীর্তনের আসরে খুব কম যদি হয় 300 লোক বসে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে 1000 ছাড়িয়ে যায়। কে গাইতে আসছেন তার উপর ডিপেন্ড করে, কোন সম্প্রদায় গাইতে আসছেন তার উপর ডিপেন্ড করে। এবং এখনও বেশ কিছু আমাদের লোকসাংস্কৃতিক ব্যাপার স্যাপার কিন্তু টিকে আছে, নেই একদম বলবো না। কিন্তু হ্যাঁ, ওই যে আবার বললাম সাংস্কৃতিক আধিপত্য কার, সেই অনুযায়ী ডিজে সংস্কৃতি এবং মন্দাকিনী ডান্সের সংস্কৃতি খুবই প্রবল। দেখুন, বাঙালি মানে নাটক এই বিষয়টা শুরু করেছিল হচ্ছে জমিদারবাবুরা। তাদের পুজোয় 4 দিন ধরে যাত্রা হতো, কিন্তু মাঝে মাঝে নাটক আস্তে আস্তে শুরু করে। এবং নাটক বেশ খানিকটাই আটকে পড়ে থেকেছে শিক্ষিত শহুরে মধ্যবিত্তদের মধ্যে। এর বাইরে যাত্রাই কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় সারা কলকাতা শহর তো বটেই, এই সারা পশ্চিমবঙ্গ তো বটেই, সারা মানে বিভিন্ন রাজ্যে লোকসাংস্কৃতিক যে আঙ্গিকগুলো সেগুলো বরাবরই থেকেছে। কিন্তু এরই মাঝে জননাট্য মঞ্চ বা
আমরা এখানে অনেক লোক জানি না যে সঞ্জয় গাঙ্গুলি, যিনি আগস্ত বলের সাথে ফোরাম থিয়েটার প্র্যাকটিস করে এখানে এসেছেন এবং এখানে এসে প্রতিষ্ঠিত করেছেন ফোরাম থিয়েটার, সে এক সাংঘাতিক কাণ্ড কারখানা করছে। কিন্তু তার সারা ভারতবর্ষে 2100 ইউনিট আছে এবং তারা কিন্তু গ্রামে গ্রামে, একদম গ্রামে গ্রামে গিয়ে কাজ করে। তা সুতরাং কাজ হচ্ছে, খবর রাখলে পেয়ে যাবেন।